আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোমবার দিনভর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি ছিল তা হচ্ছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির পক্ষ থেকে যে ৩৬ জনের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হলো সেই বিষয়টি। এবং এই যে ৩৬ জনের নাম এলো, কোনো কোনো ক্ষেত্রে চমক সৃষ্টি করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির রাজনীতির তুলনা এসেছে, কারো কারো ক্ষেত্রে আবার এই আলোচনাটি আসতেই পারে যে ভারতের চাপে বিশেষ কাউকে মনোনয়ন দেয়া হলো কি না, অথবা ভারতের রাজনীতির সঙ্গে এই যে মনোনয়ন যারা পেলেন তাদের কেউ কেউ জড়িয়ে রয়েছেন কিনা, সে বিষয়টা আমি ব্যাখ্যায় নিশ্চয়ই আসছি এবং খুব ইন্টারেস্টিং। আলোচনায় যে বিষয়গুলো এসেছে, প্রথমে যেটি বললাম যে শোবিজ তারকাদের নিয়ে এক ধরনের চমক মানুষ দেখেছে। কী ধরনের চমক? আওয়ামী লীগের নেতাকর্মীরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দলের সমালোচনা করে বিএনপির প্রশংসা করছেন। কেন করছেন? যেমন সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সঙ্গীত শিল্পী কনক চাপা, সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, রিজিয়া সুলতানা, মডেল মেঘলা আলম। তাদের কাউকে কিন্তু মনোনয়ন দেয়া হয়নি। অথচ 2018 এবং 2024-এর সংরক্ষিত নারী আসন কেবল নয়, সরাসরি নির্বাচনের মাধ্যমে অনেক শোবিজ তারকাকে আওয়ামী লীগ এমপি হিসেবে নির্বাচিত করে নিয়ে এসেছিল। সেই নির্বাচন যতই বিতর্কিত হোক না কেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি যে এর মাধ্যমে দলের ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছিল। সেখানে বিএনপি নিজ দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতেই শোবিজ তারকাদের আবেদনে তেমন সাড়া দেয়নি। এই এক। দ্বিতীয়ত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যে চমক, তার মধ্যে 3 জনের কথা আসছে। যেমন আন্না মিন্স খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ওরাও জনগোষ্ঠীর নারী। তিনি ব্রাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর অফ প্রোগ্রামস হিসেবে দীর্ঘদিন কর্মরত। এশিয়া এবং আফ্রিকার 13টি দেশে ব্রাকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তদারকি করছেন। তাকে মনোনয়ন দেওয়ার নিশ্চয়ই একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। আরেকজন রয়েছেন ফাহমিদা হক। তাকে মনোনয়ন দেওয়াটাও মানুষ বেশ মুখরোচক গল্পের পরিণত করেছে। তিনি চ্যানেল আইয়ের একজন স্বনামধন্য উপস্থাপক জিল্লুর রহমান, সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী। এ বিষয়ে আর তেমন কিছু আমি বলতে চাইছি না। তৃতীয়ত হচ্ছে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব কিছু ছাপিয়ে আমার চোখে অন্তত বিষয়টি বেশ কৌতূহলের সৃষ্টি করেছে, সেটি হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরকে বিএনপির মহিলা এমপি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মানে এ পর্যন্ত যে খবর, মানে অন্যান্য বিষয় নিয়ে, তাতে আমার খুব একটি আগ্রহ নেই। এখানে বিশেষ একটি রাজনৈতিক হিসেব, শুধু অভ্যন্তরীণ রাজনীতির হিসেব বিকাশ নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের রাজনীতিও এর সঙ্গে জড়িয়ে রয়েছে। সুবর্ণ ঠাকুরের দাবি যে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, তাকে না জানিয়েই আওয়ামী লীগের কাশিয়ানী উপজেলা শাখার কমিটিতে রাখা হয়েছিল। তার এই দাবিটি কি খুব বেশি যুক্তিপূর্ণ? যৌক্তিক জায়গা থেকে তার এই দাবিটি বিশ্লেষণ করার কোনো সুযোগ আছে কি না? 2022 সালের 30শে নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং পরের বছর 1 জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার 27 নম্বরে রয়েছে সুবর্ণা ঠাকুরের নাম, যেখানে তিনি বন ও পরিবেশ সম্পাদক হিসেবে স্থান করে নিয়েছেন।
আমরা সবাই জানি যে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। সেখানে আওয়ামী লীগের যে কোনো কমিটিতে যে কারোর স্থান পেতে নিশ্চয়ই খুব যুদ্ধ করতে হয়, দৌড়ঝাঁপ তদবির করতে হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন অভাব পড়ে গেল যে সুবর্ণা ঠাকুরকে না জানিয়েই তার নাম ওই কমিটিতে ঢুকিয়ে দেওয়া, নিশ্চয়ই এমনটা মনে করার কোনো কারণ নেই। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যেই ছবিগুলো আমাদের চোখের সামনে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের খুব বড় বড় নেতাদের সাথে তার ছবি, একই মঞ্চে তিনি রয়েছেন, এরকম অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি ভাইরাল হওয়ার বিষয়টি আমার কাছে তেমন মুখ্য কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের যে ঘাঁটি, সেই ঘাঁটির একটি কমিটিতে সুবর্ণা ঠাকুর নিশ্চয়ই এমনি এমনি ঢোকেননি, যেখানে তিনি দাবি করছেন যে তিনি জানতেন না, তাকে না জানিয়ে কমিটিতে তার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার আসুন আসল কথায়, কেন আসলে তিনি এত সহজে বিএনপির এমপি হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বসতে যাচ্ছেন? সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের ঐতিহ্যবাহী মতুয়া সম্প্রদায়ের একজন নারী। তিনি ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য এবং পেশায় একজন শিক্ষক। আপনাদের একটু মনে করিয়ে দিই, 2020 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন রাষ্ট্রীয় আমন্ত্রণে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও তিনি সময় করে নিলেন গোপালগঞ্জে যাওয়ার। কোথায় গেলেন তিনি গোপালগঞ্জে? যেহেতু গোপালগঞ্জে তিনি যাচ্ছেনই, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি, সেটি তিনি পরিদর্শনে গিয়েছিলেন। মূল যে উদ্দেশ্য ছিল তা হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওরাকান্দি ইউনিয়নের ঠাকুরবাড়ির সংলগ্ন এলাকা হিন্দুদের মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে যেটি পরিচিত, সেখানে যাওয়া। কেন তিনি গিয়েছিলেন? কারণ ওই সময় ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনটি খুব সন্নিকটে ছিল এবং ভারতের পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। মতুয়া সম্প্রদায়ের ভোটারদের আকৃষ্ট করতেই তিনি কাশিয়ানী থানার ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থানে গেলেন। এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবারও আর দুদিন পরেই 23 এবং 29 এপ্রিল 2 পর্বে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ দখলে নিতে নরেন্দ্র মোদীর বিজেপি খুবই মরিয়া হয়ে আছে দীর্ঘদিন ধরে, আমরা সবাই জানি। এবং সেই নির্বাচনের পূর্বক্ষণেই মতুয়া সম্প্রদায়ের একজন নারীকে বিএনপির নারী সংসদ সদস্য হিসেবে বেছে নেওয়া হলো নাকি বেছে নিতে বাধ্য করা হলো, কানেকশনটি কোথায়, এসব বিবেচনা এখন আমাদের অনেকেই করতে পারেন। হিসাবটা যে যার মতো করে মিলিয়ে নিতে পারেন। ভালো থাকুন সবাই। অনেক জল্পনা কল্পনার পরে সংরক্ষিত মহিলা আসনের এমপিদের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। আজকে বিএনপি তাদের 36 জনের তালিকা প্রকাশ করেছে। জামাত জোটের যে 13 জনের তালিকা, সেটাও প্রকাশ করা হয়েছে। বিএনপির তালিকাতে সবথেকে বড় চমক এবং সমালোচনার ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে প্রচণ্ড প্রচার শুরু হয়েছে। আওয়ামী লীগের এক নেত্রীকে বিএনপির মহিলা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে, মানে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ফর্মালিটি মেনটেন করেই তো তারা নির্বাচিত হবেন, কিন্তু যাদেরকে মনোনয়ন দেওয়া হয় তারাই নির্বাচিত হন। এখানে ওই নামমাত্র ভোট, কিন্তু এই ভোটের কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না। সেই ক্ষেত্রেই গোপালগঞ্জের আলোচিত একজন আওয়ামী লীগ নেত্রীর নাম কেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ঢুকলো, সেটা যেমন আলোচনা হচ্ছে, তেমনি সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অন্যদিকে জামাতের জোটে আমরা দেখলাম যে এনসিপি শেষ পর্যন্ত
3টি আসনের একটার জায়গায় 3টি পাওয়ার যে লবিং করে চলেছিল, সেই লবিংয়ে তারা বেশ সফল হয়েছে। অতিরিক্ত একজন অন্তত, 2জনের জায়গায় একজন অন্তত অতিরিক্ত সংসদ সদস্য তারা পেয়েছে। একজন তাদের মানে 6 আসনের ভিত্তিতে একজন পাওয়ার কথা, সেখানে তাদেরকে জামাত 2জন প্রার্থী দিয়েছে। তার মানে জামাত একটা সিট এনসিপিকে উপহার দিয়েছে জোটের সদস্য হিসেবে। চলুন একটু জেনে দেখি যে আওয়ামী লীগ নেত্রী কিভাবে বিএনপির সংসদ সদস্য হয়ে গেলেন, কি তার পরিচয় ছিল, কি আলোচনা হচ্ছে, আর কারা মনোনয়ন পেলেন। আলোচনায় অনেকে যারা ছিলেন, হেভিওয়েট অনেক নাম ছিল, তারা কেন মনোনয়ন পেলেন না, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব আদতে রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই, সেটা এবারও দেখা গেল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম বিএনপির মনোনয়ন পেয়ে গেলেন আওয়ামী লীগের এক নেত্রী। এই খবরে নেট দুনিয়া সয়লাভ হয়ে গেছে। এই ফটোকার্ডটা দেখে নিন, যেখানে বলা হচ্ছে যে বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর। সনাতন ধর্মের এই নেত্রী, তার মানে বাড়ি গোপালগঞ্জে, এরকমটা বলা হচ্ছে। খবরের বিস্তারিততে যদি আমরা যাই, তাহলে নারী আসন, সংরক্ষিত নারী আসনে যে ঘোষণা করা হয়েছে, সেখানে হেভিওয়েট অনেকেই মনোনয়ন না পাওয়ার খবরে রাজনৈতিক অঙ্গন যখন সরগরম, এই আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চমকপ্রদ এই তথ্য। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর শিকদার পেয়েছেন বিএনপির মনোনয়ন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত 36 জনের যে তালিকা, সেই তালিকায় তার নাম পাওয়া গেছে। এই ঘোষণার পরপরই আলোচনায় আসেন সুবর্ণা ঠাকুর শিকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তৎকালীন সময়ে উপজেলা আওয়ামী লীগের কমিটির একটি তালিকা। ওই তালিকায় 27 নম্বরে বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, 2022 সালের 30 নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। পরের বছর 1 জানুয়ারি কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার 27 নম্বরে বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের নাম পাওয়া যায়। আপনারা সেই ছবি বিএনপি আওয়ামী লীগ নেতার সঙ্গে এবং তার যে ওই মানে কমিটির যে লিস্ট, সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন। এই ছবি যেমন মানে ভাইরাল হয়েছে এবং ব্যাপক আলোচনা হচ্ছে, তখন এটা নিয়ে নানা রকমের আলোচনাও হচ্ছে। বিএনপির 36 জনের যে তালিকা, সেই তালিকাটাও একটু দেখে নিতে পারেন বিএনপির প্যাডে। 36 জনের তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যাশিতভাবে সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলুফার চৌধুরী মনি, মায়ের ডাকের তুলি, তারা মনোনয়ন পেয়েছেন। এই মনোনয়নের পাশাপাশি তাদের যে হেভিওয়েট নেত্রী, অনেকেই মনোনয়ন পাননি। মির্জা আব্বাসের স্ত্রী, তিনি মনোনয়ন পাননি। ওদিকে চাঁপাইনবাবগঞ্জের খুবই ডাকসাইটে নেত্রী পাপিয়া, তার হাজব্যান্ড হারুনুর রশিদ এবারের নির্বাচনে হেরেছেন। পাপিয়াকেও মনোনয়ন দেওয়া হয়নি। সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের কাউকে মনোনয়ন দেয়া হয়নি। যারা অনেকে দৌড়ঝাঁপ করছিলেন, কনক চাপা, বেবি নাজনীন, রিজিয়া পারভিন, তারা দৌড়ঝাঁপ করছিলেন এবং তাদের দৌড়ঝাঁপের সঙ্গে একালের ওই পুস্কে পাস্কা অনেক মানে অভিনেত্রী, সাংস্কৃতিক কর্মী, তারাও দৌড়ঝাঁপ করছিলেন লাইমলাইটে আসার জন্য। তাদের ওই দৌড়ঝাঁপটা খবরের শিরোনাম হওয়ার জন্য, সেটা আমরা বুঝি, কিন্তু এই মানে হেভিওয়েট সাংস্কৃতিক কর্মী কাউকেই বিএনপি মনোনয়ন দেয়নি। আওয়ামী লীগের আমলে সাংস্কৃতিক কর্মী এবং খেলাধুলার জগতের অনেকের পরিণতি কি হয়েছে পরবর্তীতে 2024-এর 5 আগস্টে সরকার পতনের পরে, সেগুলো আমরা দেখছি। এক মাশরাফি বিন মুর্তজা ছাড়া কেউই আসলে দেশে নেই, দেশে থাকতেও পারেননি। এরকম অবস্থায় বিএনপি এই যে মনোনয়নগুলো দিল না, এটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। যে কথা বলছিলাম যে আওয়ামী লীগ নেত্রীর কথা, সেই আওয়ামী লীগ নেত্রীর একটি ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ছবিটা আমরা দেখছি যে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করেছিলেন এক সময়, সেরকম একটা ছবি। তার হাতে আওয়ামী লীগের ওই ফাইল, মনোনয়ন জমা দেওয়া কিংবা মানে ফর্ম তোলার যে ফাইল, সেই ফাইল হাতে তাকে দেখা যাচ্ছে। এছাড়া জয় মামুন এটাকে নিয়ে একটা
পোস্ট দিয়েছেন, বিভিন্ন ছবি, 3টা ছবি পোস্ট সহ একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, পোস্টটা দেখে নিন, লিখেছেন, অভিনন্দন অনন্য গুপ্ত প্রতিভাময়ী সুবর্ণা শিকদার ঠাকুর, আপনাকেই খুঁজছে বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। মানে একটা ব্যঙ্গাত্মক মানে খোঁচা মারা পোস্ট দিয়েছেন জয় মামুন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংবাদিক। জয় মামুন এই খোঁচাটা মেরেছেন, বেশ জায়গা মতোই খোঁচাটা মেরেছেন, এবং এটা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হচ্ছে। এই তোলপাড় অবস্থার মধ্যে শেষ মুহূর্তে আবার এই মনোনয়ন পরিবর্তন হয়ে যায় কি না সেটাও একটা ভাবনার ব্যাপার হতে পারে, যখন ব্যাপারগুলো প্রকাশ্যে আসছে যে এই সুবর্ণা শিকদার তিনি আওয়ামী লীগের কমিটিতে ছিলেন। 2022 সালে যে কাউন্সিল হয় গোপালগঞ্জের কাশিয়ানীতে, সেই কাউন্সিলের পরে 1 বছর পরে তার নাম পূর্ণাঙ্গ কমিটিতে আসে বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে। এই তথ্য যখন দিচ্ছি, তখন অন্যদিকে জামাত জোটের যে 13 জন সংসদ সদস্য, সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সেই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন 13 প্রার্থী। সেই মনোনয়নে আমরা দেখছি যে দল ভিত্তিক মনোনয়ন জামাত নিয়েছে 8টি। এছাড়া আর কারো, মানে এনসিপির আরেকটা পাওয়ার কথা, বাকি 12টাই জামাতের পাওয়ার কথা, কিন্তু জামাত সেখান থেকে স্যাক্রিফাইস করেছে 8টা নিজেরা নিয়ে, 4টা আসন তারা স্যাক্রিফাইস করেছে। স্যাক্রিফাইস করে কাদেরকে দিয়েছে? এনসিপিকে একটা দিয়েছে। জাগপার মানে নেতা রাশেদ প্রধান, তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে যে মানে খুবই আলোচনায় এসেছেন, প্রচণ্ড সমালোচনার মুখে তিনি আবার ক্ষমাও চেয়েছেন। অনেকে বলেন যে জামাত নিজে যে কথাটা বলতে পারে না, সেই কথাগুলো এনসিপি জাগবা এই নেতাদেরকে দিয়ে তারা বলায়, এবং জাগপার রাশেদ প্রধানকে দিয়ে সেই কথা বলানোর চেষ্টা করা হয়েছে। গত নির্বাচনে আমরা দেখেছি যে জাগপার এই রাশেদ প্রধান তিনি মনোনয়ন পাননি, তার ওই স্যাক্রিফাইসের প্রতিদান এবার জামাত দিয়েছে, তার স্ত্রীকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে। এছাড়া তারা খেলাফত মজলিসকে একটা আসন দিয়েছে, এবং জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে একজনকে আসন দিয়েছে। এনসিপির যে দুজন আলোচিত, যে দুজন মানে সংসদ সদস্য হচ্ছেন, তারা দুজনই জামাতের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত, মনিরা শারমিন এবং ডাক্তার মাহমুদা মিতু। এই ডাক্তার মাহমুদা মিতুকে এমনও দেখা গেছে জামাতের মিছিলে স্লোগানে লিড দিচ্ছেন, এরকমটা আমরা দেখেছি, এরকমটা দেখা গেছে। মনিরা শারমিন তাদের নারী উইংয়ের প্রধান এবং দ্বিতীয় প্রধান, এই দুজনকেই সংসদ সদস্য বানালো এনসিপি, যেখানে আমরা দেখছি যে এনসিপির গোড়া থেকে শুরু, জন্ম থেকে যারা শীর্ষ নারীদের জায়গায় ছিলেন, তাদের কেউই এই মনোনয়ন পেলেন না, এবং তাদের কাউকেই, কিংবা জুলাই আন্দোলনে যারা একেবারে সম্মুখ সারিতে ছিলেন, তাদের কাউকে মনোনয়ন না দিয়ে ডাক্তার মাহমুদা মিতু এবং মনিরা শারমিনকে তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করলেন। মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের পক্ষে এত বেশি অ্যাক্টিভিজম করেন, যার পুরস্কার স্বরূপ হয়তো তিনি এই জোটের থেকে মনোনয়ন পেতে সমর্থ হলেন। সব মিলিয়ে আপনার কাছে ব্যাপারগুলো কেমন হলো? বিশেষ করে বিএনপির এমপি যখন আওয়ামী লীগের নেত্রী হয়ে যাচ্ছেন, তখন আপনি কি মনে করছেন যে বাংলাদেশের রাজনীতি এতটুকু পরিবর্তন হয়েছে, কিংবা আগামীতে হওয়ার সম্ভাবনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী এখানে 50 জন মহিলাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করা হয়। এটা বেশ অনেক আগের থেকে চলছে। প্রথমে এটা 30 জন ছিল, এটা এরশাদের আমলে শুরু হয়েছিল। তখন এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছিল যে এরশাদের আমলে কে কোন ধরনের নারীরা সংসদ সদস্য হওয়ার যোগ্য হচ্ছেন, এবং সেটা নিয়ে ওই সময়ে খুব বহুল প্রচারিত এবং খুবই জনপ্রিয় একটা সাপ্তাহিক পত্রিকা ছিল যায় দিন, যার সম্পাদক ছিলেন মিস্টার শফিক রেহমান। তিনি একবার একটা কভার স্টোরি করেছিলেন যে সংসদের 30 সেট অলংকার। এখন সেই কভার স্টোরির কারণে দিন পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল, ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল। সেই কভার স্টোরি যে মূল বক্তব্যটা ছিল, সেই বক্তব্যটা আসলে
অলংকার বলতে কি বোঝানো হয়েছিল, তারা সংসদের জন্য শোভা বর্ধনকারী কিনা, এবং তারা জাতীয় সংসদের ডিসিশন মেকিংয়ে আদৌ কোনো ভূমিকা রাখেন কিনা, এসব নানা বিষয়ে উল্লেখ করা হয়েছিল। এবং তাদেরকে কিভাবে নির্বাচন করা হয়, এরশাদ সাহেবের সেই সময় রমণী মোহন হিসেবে বেশ পরিচিতিও ছিল, সেসব ঘটনা কিন্তু ওই রিপোর্টে আকারে ইঙ্গিতে এসেছিল। হয়তো সে কারণে এরশাদ সাহেব ওনার উপর খুবই ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং উনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন, ওনার পত্রিকাও বন্ধ হয়ে গিয়েছিল। সেই 30 থেকে এখন 50-এ উত্তীর্ণ হয়েছে। কিন্তু এখনও এই নারী যারা সংসদ সদস্য হচ্ছেন, তাদের নির্বাচন প্রক্রিয়া এবং তাদের সংসদের ভূমিকা রাখার যে বাস্তবতা, সেগুলো থেকে কি আমরা বিরাট কোনো পরিবর্তন পেয়েছি? এই প্রশ্নটা কিন্তু আমি মনে করি একটা জরুরি প্রশ্ন। আমাদের এখানে এই যে নারী সদস্য নির্বাচিত হয়, এটা কীভাবে হয়? নিয়মটা হলো, আমাদের 300 আসনে ইলেকশন হয়, ডাইরেক্ট ইলেকশন, সাধারণ মানুষ ভোট দিয়ে বানায়। ওখানেও কিন্তু নারীরা নির্বাচিত হন। এবারে নির্বাচনেও অনেক নারী ইলেকশন করেছেন, জনগণ ভোট দিয়েছে, এবং কোনো কোনো নারী পুরুষ প্রার্থীদেরকে পরাজিত করে ইলেক্টেড হয়েছেন। একজন নারী তো আপনার দলের কোনো মনোনয়ন পাননি, স্বতন্ত্রভাবে নির্বাচন করে উনি কিন্তু জাতীয় প্রার্থীদেরকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। আমি ব্যারিস্টার রুমিন ফারহানার কথাই বলছি। আবার এই রুমিন ফারহানাই কিন্তু 2018-র যে সংসদ ছিল, সেই সংসদে সংরক্ষিত আসনে এমপি ছিলেন বিএনপির। তো এই বিষয়গুলো কিন্তু মানে নানাভাবে আসে। কিন্তু আমার কথা হলো যে প্রক্রিয়ায় নির্বাচিত হন সাধারণত মহিলা এমপিগণ, সেই প্রক্রিয়াটাকে আপনাকে কতটুকু গণতান্ত্রিক বলবেন? এগুলো কি সাধারণ মানুষের ডাইরেক্ট ভোটে হন না, ওনারা এমপিদের ভোটে হন। যে এমপিরা থাকেন সংসদে, 300 এমপি আছে, এই 300 এমপি ভোট দিয়ে এদেরকে বানায়, 50 জনকে বানায়। হিসাবটা এরকম যে মানে এটা একটু পরোক্ষ ভোট আর কি। এরকম হিসাব যে যেহেতু 300 এমপির জন্য 50 জন মহিলা এমপি, সেহেতু হিসাবটা এরকম যে প্রতি 6 জন এমপির জন্য 1 জন মহিলা এমপি পাবে। এখন যেহেতু এটা আনুপাতিক হারে, যে দলের যতগুলো, যেমন ধরেন আপনার জামাতে ইসলামের জামাতে ইসলাম এবং তার জোট, তারা 77টা এমপি পেয়েছে। এখন 77টা যদি আপনি এমপিকে যদি আপনি 6 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি পাবেন 13। তার মানে ওনারা 13 জন এমপি পাবেন এই জোট। তার মধ্যে এনসিপি পেয়েছে 6টা আসন, সেই হিসেবে এনসিপি কিন্তু 6 জনের জন্য 1 জন এমপি পাবেন, এটাই হিসাব। তো এক্ষেত্রে ইন্টারেস্টিং হলো, জামাত কিন্তু একটা গণতান্ত্রিক কাজ করেছে। সেই গণতান্ত্রিক কাজটা হলো, তারা তাদের জোটের যারা কোনো আসন পায়নি ইলেকশনে, তাদের জন্যও ওনারা 3টা এমপি আসন ছেড়ে দিয়েছেন। মানে জামাতের হিসেবে জামাতের পাওয়ার কথা হলো 12টা এমপি, মানে মহিলা এমপি। ওনারা 12 জনকে মনোনয়ন দেননি, ওনারা দিয়েছেন 9 জনকে, এবং বাকি 3টা